নিউজ 18 বাংলায় স্বাগত। আমি প্রচেতা রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, কারণ জালে আরো এক সন্দেহভাজন জঙ্গি বারাসাত থেকে গ্রেফতার। সন্দেহভাজন জেএমবি জঙ্গি, এসটিএফ এর জালে আরো এক সন্দেহভাজন জেএমবি জঙ্গি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সুকান্ত মুখোপাধ্যায়, আমাদের প্রতিনিধি। সুকান্ত, আরো বিস্তারিত আপডেট দেবেন। দেখো, চতুর্থ জঙ্গি ধরা পড়লো এবারে কলকাতা শহরের থেকে কিছুটা দূরে বারাসাত থেকে তাকে গ্রেফতার করে হয়েছে এসটিএফ। এদিন সকালবেলা এই রাহুল কুমার ওরফে রাহুল সেন ওরফে লালু সেন একে গ্রেফতার করা হয়েছে, যেটা এসটিএফ সূত্রে জানা গেছে যে নাজিউর সহ মোট 3 জনকে যে রোববার দিনকে হরিদেবপুর এলাকা থেকে ধরা হয়, সেই নাজিউরের কাছ থেকে মূলত 2 জনের নাম তারা পেয়েছিল। এক হচ্ছে সেলিম মুন্সি, যে এই মুহূর্তে পলাতক, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দ্বিতীয় যে নামটি সেটি হচ্ছে এই রাহুল নিজেও কিন্তু বাংলাদেশের বাসিন্দা। দীর্ঘদিন ধরে বারাসাতে সে লুকিয়েছিল বা আত্মগোপন করেছিল, এবং মূলত তার ভূমিকা যেটা যে সে জেএমবির অ্যাক্টিভ মেম্বার, জেএমবির যে স্লিপার সেল মডিউলে তার অ্যাক্টিভ মেম্বার। শুধুমাত্র তাই নয়, সে এই জেএমবির জঙ্গিদেরকে সে ভারতে থাকা কিংবা বাংলাদেশে থাকা তাদেরকে লজিস্টিক বিভিন্নভাবে সাপোর্ট করতো, অর্থাৎ তাদেরকে যে ইলেকট্রনিক ডিভাইস প্রোভাইড করতো। শুধুমাত্র তাই নয়, তাদের কাছে টাকাও পৌঁছে দিত হুন্ডি মারফত। একই রকম ভাবে ভারতবর্ষে প্রবেশ করা থেকে আরম্ভ করে ভারত থেকে ফের বাংলাদেশে প্রবেশ করা, সবটাই অনুপ্রবেশের কার্যত একটা মুখ্য ভূমিকায় ছিল এই রাহুল। তাকে গ্রেফতার করা বড়সড় সাফল্য। আজকে তাকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে এবং তাকে আজকেই ব্যাংশাল আদালতে তোলা হবে, নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে, এমনটাই কিন্তু এসটিএফ সূত্রে খবর। বেশ, ধন্যবাদ সুকান্ত। হালাল ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে আইপ্যাড, 2টি মোবাইল ও বেশ কিছু নথি। হরিদেবপুরে জঙ্গিদের টাকা সরবরাহ করত এই রাহুল। বাংলাদেশ থেকে টাকা আসতো রাহুলের কাছে, যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে। হুন্ডির মাধ্যমে টাকা লেনদেন করা হতো। জঙ্গিদের লজিস্টিক সাপোর্টও দিত রাহুল, যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে। ধৃত জঙ্গির কাছে ভারতীয় পরিচয়পত্র মিলেছে। গ্রেফতার সন্দেহভাজন জেএমবি জঙ্গি রাহুল সেন। ধৃত রাহুল সেন ওরফে লালু ওরফে রাহুল কুমার। ধৃতের কাছ থেকে আইপ্যাড, 2টি মোবাইল ও বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে। হরিদেবপুরের জঙ্গিদের টাকা সরবরাহ করত এই রাহুল। বাংলাদেশ থেকে টাকা আসতো রাহুলের কাছে, হুন্ডির মাধ্যমেই টাকার লেনদেন করা হতো, যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে। জঙ্গিদের লজিস্টিক সাপোর্টও দিত এই রাহুল। পরিচয়পত্র জাল কিনা খতিয়ে দেখা হচ্ছে। ধৃত জঙ্গি নাজিউরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এই রাহুলের, যেমনটা আমাদের প্রতিনিধি সুকান্ত আমাদেরকে জানাচ্ছিলেন। জঙ্গিদের লজিস্টিক সাপোর্ট দিত এই রাহুল। ধৃত জঙ্গিদের কাছ থেকে ভারতীয় পরিচয়পত্র মিলেছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সুকান্ত মুখোপাধ্যায়। আরেকবার সুকান্ত, জানতে চাইবো যে এই জেএমবি জঙ্গি যাকে ধরা হয়েছে তার কাছ থেকে কি কি উদ্ধার করা হয়েছে? দেখো, যেটা জানা যাচ্ছে এর কাছ থেকে যেটা উদ্ধার হয়েছে, এর কাছ থেকে অর্থাৎ রাহুল কুমারের কাছ থেকে 2টো ল্যাপটপ পাওয়া গেছে, একটি আইপ্যাড পাওয়া গেছে, 2টি মোবাইল ফোন পাওয়া গেছে এবং বেশ কিছু জিহাদি নথিপত্র পাওয়া গেছে। শুধুমাত্র তাই নয়, যে 3 জন জঙ্গি এর আগে গ্রেফতার হয়েছিল গত রবিবার, তাদের বিরুদ্ধে যে সেকশন দেওয়া হয়েছে এর ক্ষেত্রেও কিন্তু একই রকম সেকশন দেওয়া হয়েছে। যেমন ফরেনার অ্যাক্ট দেওয়া হয়েছে, এছাড়া 120B অর্থাৎ ষড়যন্ত্র করা সহ একাধিক অভিযোগ কিন্তু এর বিরুদ্ধে রয়েছে। মূলত 2টি ভূমিকা তার রয়েছে। এক হচ্ছে লজিস্টিক সাপোর্ট দেওয়া, সেটা ফোন থেকে আরম্ভ করে তাদের কাছে ইলেকট্রনিক ডিভাইস পৌঁছে দেওয়া, যার মারফত তারা কমিউনিকেট করতে পারে। এক, দ্বিতীয়ত হচ্ছে হুন্ডি মারফত টাকা বা অর্থ তাদের কাছে পৌঁছে দেওয়া। তার কারণ জেএমবি যে 3 জঙ্গি ধরা পড়েছিল হরিদেবপুর থেকে, তারা প্রথম দিকে জানা গেছে বেশ কয়েক মাস ধরে তারা এখানে আসে, কিন্তু আদতে তা নয়, তারা দীর্ঘ কয়েক বছর ধরে এখানে আছে। তো স্বাভাবিকভাবে তারা যে দীর্ঘ কয়েক বছর ধরে এখানে আছে, তার জন্য যে অর্থের প্রয়োজন তাদের ডেলি টু ডেলি চালানোর ক্ষেত্রে, সংসার চালানোর ক্ষেত্রে বা তাদের নিজেদের দৈনন্দিন কাজের জন্য, সেই টাকাও প্রোভাইড করা হতো কিন্তু এর মারফত, অর্থাৎ রাহুল কুমার বা রাহুল সেন মারফত। নাজিউরের সঙ্গে এর কি সম্পর্ক ছিল সুকান্ত? দেখো, নাজিউর ওরফে জয়ন্ত ব্যাপারী, যে কিনা এই যে 3 জন যারা ধরা পড়েছে তাদের অন্যতম লিডার ছিল, সেই টোটালটা প্ল্যান করেছিল এবং সেই লিড করে এই দলটিকে হরিদেবপুর এনেছিল। ফলত এই নাজিউর অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল, যাকে জিজ্ঞাসাবাদ করে একাধিক বিষয় জানা গেছে। গতকালকে যেমন সালার এন্ড ফ্রেশ বলে একটি কোড তার ফোন থেকে মিলেছে, তার পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদ করে মিলেছিল সেলিম মুন্সির নাম। একই রকম ভাবে তার কাছে ফোন কিভাবে আসতো, সে কিভাবে তাদের কাছে টাকা প্রোভাইড করা হতো, এই জায়গা থেকে কিন্তু উঠে আসে এই রাহুলের নাম। সেই জায়গা থেকে কোথায় তার সাথে দেখা করা হয়েছিল, তার ফোনের ট্রেস ধরে শেষ পর্যন্ত কিন্তু আজকে সকালবেলাতে বারাসাত থেকে গ্রেফতার করা হয় এই 4র্থ জঙ্গিকে। বেশ, অনেক ধন্যবাদ সুকান্ত। হালাল অ্যান্ড ফ্রেশ ধৃত জেএমবি জঙ্গি নাজিউরের ফোন থেকে মেলা এই কোডের অর্থ কি? জট খুলতে মরিয়া গোয়েন্দারা।
ধৃত 3 জেএমবি জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের ফোন ঘেটে একটি নির্দিষ্ট কোড বা পাসওয়ার্ড পেয়েছে। এসটিএফ সূত্রে খবর, এই পাসওয়ার্ডটির নাম হচ্ছে হালাল অ্যান্ড ফ্রেশ। এইটাকে কি, অর্থাৎ এটা কোনো অনলাইন ব্যবসার পাসওয়ার্ড বা কোড কিনা, নাকি পরবর্তীকালে যে অপারেশন করার জন্য তারা ভারতবর্ষে প্রবেশ করেছিলেন সেই অপারেশনের এটা কোড নাম, এইটা কিনা, এই যাবতীয় বিষয় খতিয়ে দেখছেন এসটিএফ এর তদন্তকারীরা। হরিদেবপুর থেকে গ্রেফতার জেএমবি জঙ্গি নাজিউরের ফোন থেকে পাওয়া কোডের রহস্য ভেদ করতে এখন উঠে পড়ে লেগেছেন তদন্তকারীরা। সূত্রের খবর, হালাল অ্যান্ড ফ্রেশ নামে কোডের সন্ধান পেয়েছেন গোয়েন্দারা। এই কোডের অর্থ কি, চলছে তদন্ত। টাকা জোগাড় করতে অনলাইন ব্যবসা করতে জঙ্গিরা, এই কোডের সঙ্গে সেই ব্যবসার কি যোগ রয়েছে? এই কোড পাসওয়ার্ড হিসেবে কি ব্যবহার হতো? এই কোডেই কি লুকিয়ে জঙ্গিদের পরবর্তী অপারেশন? রহস্য ভেদে সাইবার বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছে এসটিএফ। হরিদেবপুরের ধৃত 3 জঙ্গির ডায়েরি, ফোন ঘেঁটে একের পর এক চমকে দেওয়ার মতো তথ্য গোয়েন্দাদের হাতে। এসটিএফ সূত্রে খবর, ঘন ঘন মোবাইল বদল করত ধৃত জেএমবি জঙ্গিরা। একটি ফোন ব্যবহার করত কখনো 1 মাস, কখনো 10-15 দিন। জলাশয়ে ফোন ফেলে দিত জঙ্গিরা। তাই এসটিএফ এর নজরে ধৃত জঙ্গিদের বাড়ির আশপাশের জলাশয়। হরিদেবপুর মামলা এবার রাজ্য পুলিশের এসটিএফ ও ধৃতদের জেরা করবে বলে খবর। ধৃত জঙ্গিদের বিষয়ে ইতিমধ্যেই খোঁজ খবর করেছে এনআইএও। ক্যামেরায় অরবিন্দ প্রসাদের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা। শুভেন্দু নিরাপত্তারক্ষীর মৃত্যু তদন্ত কাঁথিতে অধিকারীদের পাড়ায় সিআইডি। দিব্যেন্দু অধিকারীর সঙ্গে কথা তদন্তকারীদের, ঘুরে দেখলেন শান্তিকুঞ্জের সামনের বারাক। শুভেন্দুর নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তীকে খুনের অভিযোগে তদন্ত। মহিষাদলের পর এবার সিআইডির গন্তব্য কাঁথি, একেবারে শান্তিকুঞ্জের দোরগোড়ায়। আজ দ্বিতীয় দফায় সিআইডি আধিকারিকরা পূর্ব মেদিনীপুর জেলা সফরে এসেছেন এবং তারা এসে কাঁথি থানায় প্রথমে দীর্ঘক্ষণ কথা বলেন পুলিশ আধিকারিকদের সঙ্গে। শুভেন্দুর তৎকালীন নিরাপত্তারক্ষী দলের কেউই এখন কাঁথিতে নেই। শুভব্রতর সঙ্গে নিরাপত্তারক্ষী দলে আর কে কে ছিলেন? শুভব্রতর তৎকালীন সহকর্মীদের এখন পোস্টিং কোথায়? সূত্রের খবর, থানা থেকে তা জানতে চায় সিআইডি টিম, যাতে প্রয়োজনে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা যায়। স্যার প্ল্যানিংটা স্যার একটু এখান থেকে স্যার কোথাও যাবেন? না না, সেটা কিছু বলা যাবে না। স্যার কতজন যেখানে ঘটনা ঘটেছিল সেখানে কি আপনারা যাবেন? আমরা কিছু বলবো না, মানে যা বলে সুপ্রিয়রা বলবে, আমরা কাজ করতে এসেছি। থানা থেকে বেরিয়ে বারাকে যায় সিআইডি। এরপর অধিকারী পরিবারের বাড়ি শান্তিকুঞ্জের সামনে নিরাপত্তারক্ষীদের আবাসনও ঘুরে দেখেন সিআইডি টিমের সদস্যরা। এদিন শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারীর সঙ্গেও কথা বলে সিআইডি। শান্তিকুঞ্জের উল্টো দিকে গ্যারাজ বাড়ির নিচে বসে কথা হয়। পুলিশ তদন্ত করবে, সরকারি কাজে তো কেউ বাধা দেবে না। আইন আইনের পথে চলবে, আমরা তো ছোটবেলা থেকেই শুনে আসছি। কিন্তু আইন আইনের পথে কিভাবে চলছে আর কোন সময় চলছে, সেই সময়টা গুরুত্বপূর্ণ। আমার মনে হয় সেটা মানুষের উপরই ছেড়ে দেওয়া ভালো। আমরা আইনিভাবে বা শুভেন্দু অধিকারী আইনিভাবে তার বিরুদ্ধে যেটা হচ্ছে তিনি তার ব্যবস্থা করবেন। শুভেন্দুর পাড়া থেকে বেরিয়ে আবার কাঁথি থানায় ঢোকে সিআইডি প্রতিনিধি দল। মূলত কাঁথিতে ঘটনাস্থল থেকে থানা কিংবা শান্তিকুঞ্জের উল্টো দিকে তাদের গ্যারেজ বাড়িতে গিয়ে সেখানেও কিছু জানার চেষ্টা এবং একই সঙ্গে সাংসদ দিব্যেন্দু অধিকারীর সঙ্গে যে কথা বলে বিভিন্ন বিষয় জেনে নেওয়ার চেষ্টা সিআইডি আধিকারিকরা করেছেন। সবটাই কিন্তু তদন্তের স্বার্থে বলে জানানো হয়েছে। কাঁথি থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। ভিন রাজ্যে নন্দীগ্রাম মামলা সরানোর আবেদন সুপ্রিম কোর্টের দ্বারস্থ এবার শুভেন্দু অধিকারী। এদিকে বুধবারই বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে নোটিশের নির্দেশ কলকাতা হাইকোর্টের। নন্দীগ্রামে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্জিতে বদল হয়েছে বেঞ্চ। এবার আদালত বদলের আর্জি শুভেন্দু অধিকারীর। শীর্ষ আদালতে ট্রান্সফার পিটিশন দিলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। দেশের যে কোনো হাইকোর্টে নন্দীগ্রাম মামলার শুনানি হোক, সুপ্রিম কোর্টে আবেদন শুভেন্দু অধিকারীর। কলকাতা হাইকোর্টকে প্রভাবিত করার চেষ্টা হতে পারে বলে আশঙ্কা তাঁর। এর আগে পক্ষপাতিত্বের আশঙ্কা নিয়ে বিতর্ক এড়াতে 7ই জুলাই নন্দীগ্রাম মামলা থেকে সরেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র। সেই শুনানিতে বিচারপতি কৌশিক চন্দ্রের পর্যবেক্ষণকে ভিত্তি করেই যুক্তি সাজিয়েছেন শুভেন্দু অধিকারী। মামলাটির কেন্দ্রে রাজ্য রাজনীতির 2 শীর্ষ চরিত্র। ফলে বিচার ব্যবস্থাকে বাঁচানোর নামে কিছু সুযোগ সন্ধানে ঢুকে পড়েছেন। এরা বিতর্ক জিয়ে রাখার সব রকম চেষ্টা করবেন। এই বেঞ্চে মামলাটি চললে তারা আরও সুযোগ পেয়ে যাবেন। এই ধরনের চেষ্টাকে সফল হতে দেওয়া যায় না। এই পর্যবেক্ষণকেই হাতিয়ার করছেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী।
বিচারপতি কৌশিক চন্দ্রের পর্যবেক্ষণে স্পষ্ট কলকাতায় বিচারপতিদের ওপর চাপ রয়েছে। কলকাতায় মামলা চললে সুবিচার পাওয়া যাবে না। এদিকে বুধবারই কলকাতা হাইকোর্টে বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে শুরু হয় নন্দীগ্রাম মামলার শুনানি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইলেকশন পিটিশন গ্রহণ করে বিচারপতি শম্পা সরকারের বেঞ্চ। পদ্ধতি মেনে নন্দীগ্রাম ইলেকশন পিটিশন দায়ের হয়েছে জানিয়েছে হাইকোর্ট। 24শে জুন বিচারপতি কৌশিক চন্দ্র এজলাসে ভার্চুয়ালি উপস্থিত হন মামলাকারী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন আর তার উপস্থিতির প্রয়োজনীয়তা নেই বলেও জানিয়েছেন বিচারপতি শম্পা সরকার। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে নোটিশের নির্দেশ দিয়েছেন তিনি। নন্দীগ্রাম বিধানসভা ভোটের সব নথি সংরক্ষণেরও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ইভিএম, ভিভিপ্যাট, ভিডিওগ্রাফি সহ সমস্ত নথি সংরক্ষণের নির্দেশ। রিটার্নিং অফিসার এবং নির্বাচন কমিশনের সিইওকে নির্দেশের কপি দিতে বলা হয়েছে। সব নথি যাতে সঠিকভাবে সংরক্ষণ করা যায় সেই জন্যই কমিশনকে নোটিশের কপি পাঠাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। আদালতের পরবর্তী নির্দেশ পর্যন্ত সব নথি, ইভিএম, ভিভিপ্যাট সংরক্ষণ করতে হবে। 12ই অগস্ট মামলার পরবর্তী শুনানি। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। সূর্যাস্তের মুখোমুখি দিলীপ ঘোষ, বিজেপি রাজ্য সভাপতি সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে তুঙ্গে জল্পনা। মাঝে মধ্যে সূর্যাস্ত উপভোগ করা ভালো, কারণ সূর্য ডুবলে তবেই আমরা নতুন ভোর দেখি। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে সূর্যাস্তের মুখোমুখি রাজ্য বিজেপি সভাপতি। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট কি শুধুই গেরুয়া আকাশ দেখে মন কেমন করে ওঠা, নাকি আরো কিছু বলতে চাইছেন দিলীপ? জল্পনায় রং লাগার আগেই তিনি চললেন হিমালয়। মঙ্গলের সূর্যাস্তে নতুন ভোরের কথা লিখেছিলেন, আর বুধের ভোরে নতুন সূর্য উঠতেই দিলীপ চললেন লাদাখ। দিল্লি হয়ে বাইরে যাব, তারপরে পার্লামেন্ট করে ফিরবো। 19শে জুলাই শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন, চলবে 13ই অগস্ট পর্যন্ত। কতদিন রাজ্য ছেড়ে থাকবেন বিজেপি রাজ্য সভাপতি? রাজ্য জুড়ে টিকা নিয়ে আন্দোলন করছে বিজেপি। ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলছেন বিরোধী নেতারা। চলছে মামলা মোকদ্দমা। তখনই অবকাশের খোঁজে রাজ্য বিজেপি সভাপতি। দিলীপের পদক্ষেপে তুঙ্গে রাজনৈতিক জল্পনা। মঙ্গলে সূর্যাস্তের ছবি পোস্ট, বুধে লাদাখ যাত্রা। সূর্যাস্তের ছবি পোস্ট করে নতুন ভোরের কথা। কোন ইঙ্গিত দিলেন দিলীপ ঘোষ? সূর্যাস্ত বলতে কিসের ইঙ্গিত? নতুন ভোর বলতেই বা কি বোঝালেন দিলীপ? রাজ্য বিজেপিতে এবার নতুন কাণ্ডারি। জেনুইন বিজেপি দিলীপ ঘোষ, কট্টর আরএসএস, কট্টর হিন্দুত্ববাদী। বিজেপি অনেক লোক বাইরে থেকে নিয়ে ভেবেছিল তাদের মুখ করে তুলবে, কিন্তু তারা যতটা নিজেদের মুখ দেখাতে ব্যস্ত ততটা বোধহয় বিজেপি করেনি। বিজেপির পুরনো যারা বিজেপি করার লোক, তাদের চাপা দেবার জন্য, তাদের অস্তমিত করার জন্য একটা চেষ্টা বিজেপির মধ্যে থেকেই হচ্ছে। 2015 থেকে বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন দিলীপ ঘোষ। দেখতে দেখতে প্রায় 6 বছর। এবার কি মুরলীধর সেন লেনে দিলীপ অধ্যায়ে ইতি? রাজ্য সভাপতির পোস্টে তুঙ্গে জল্পনা। নিউজ 18 বাংলা। নেটওয়ার্ক 18 ফেডারেল ব্যাংক সঞ্জীবনী গাড়ি গোটা দেশে করোনা বিধ্বস্ত এলাকায় ঘুরছে। টিকাকরণের জন্য সচেতনতা জরুরি, এই বার্তা প্রচারে আপনারা সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আজ আমাদের সঞ্জীবনী গাড়ি কোথায় রয়েছে দেখুন। সঙ্গে আমাদের প্রতিনিধি অরুণ রয়েছেন টেলিফোন লাইনে, বিস্তারিত জানাও অরুণ। হ্যাঁ দেখো, ব্যারাকপুর ক্যান্টনমেন্টের এক কন্ট্রাক্টর আছেন বিশাল যাদব, তার বাড়ি লক্ষ্য করে গতকাল রাত্রে কিন্তু ব্যাপক বোমাবাজি হয় এবং তাকে বেশ কিছুদিন ধরে ফোনে এবং সামনাসামনি দেখা হলো, তার নাকের হুমকি দিচ্ছিল। গতকাল রাত্রিবেলায় আমরা সিসি ক্যামেরা পরিষ্কার দেখতে পাচ্ছি 3 জন যুবক মোটরসাইকেল করে এসে প্রথমে রেকি করে যায়, তারপর দ্বিতীয় রাউন্ডে ঘুরে এসে বাড়ি লক্ষ্য করে পরপর ফোন করে এলাকায় একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হচ্ছে। পরিবারের দাবি হচ্ছে যে দীর্ঘদিন ধরে ফোনে হুমকি দিচ্ছিল যে তারা একটা বড় কন্ট্রাক্ট পেয়েছে, তার স্বামী সেই কন্ট্রাক্টর থেকে তাকে 1 লক্ষ টাকা দাবি করে। তারা এই টাকা না দেওয়ায় কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে বলে পরিবার আমি জানতে পারি। কাউকে এখনো পর্যন্ত আটক বা গ্রেফতার কিছু করা গেছে? দেখো, ঘটনাস্থলে পুলিশ এসেছিল, পরিবারের অভিযোগ হচ্ছে পুলিশ অনেক পরে এসছে ঘটনার পর, কিন্তু পুলিশ তাদের নাম তারা কিন্তু মোবাইলে যে সিসি ক্যামেরায় যে ছবি দেখা গেছে তাদের পরিষ্কার চিনতে পারে, কিন্তু পুলিশকে বলার পরও এখনো পর্যন্ত কিন্তু পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। এই নিয়ে কিন্তু পরিবারের লোকের একটা ক্ষোভ রয়েছে, তার থানায় অভিযোগ দায়ের করে। বেশ, ধন্যবাদ অরুণ।
मेरा पूरा बच्चा लोग दहशत में, हमको मेरा तो जान का खतरा है, हमको लग रहा है कि इन लोग हमको मार देगा। फोन पे धमकी दे रहा है? नहीं, इन लोग डायरेक्ट रास्ता में आते जाते धमकी दे रहा है। देख लेंगे? हाँ, देख लेंगे, बता देंगे, मार देंगे। हाँ, इन लोग पता नहीं किस बात का दुश्मनी निकाल रहा है हम लोग से कुछ समझ। और मतलब घर में छोटा छोटा मेरा 2 बच्चा है, मेरी सास बीमार है, हम घर में अकेला लेडीज है। अगर आज ये हादसा में हो सकता है मेरा बच्चा लोग का जान चल जाता, हो सकता है मेरा जान चल जाता। पुलिस कोई एक्शन नहीं ले रहा है। हम लोग पुलिस के पास जा रहे हैं, पुलिस हम लोग को 2-2, 3-3 घंटा बैठा दे रहा है। पुलिस हम लोग का, उन लोग का पहले बात सुन रहा है, फिर हम लोग का सुन रहा है। इससे पहले देखिए FIR हम दर्ज करवाया है, लेकिन पुलिस अभी तक कोई एक्शन नहीं लिया। আওয়াজটা শুনে আমি তো এসছি, ছুটে এসছি, এসে দেখি ধোঁয়া ধোঁয়া আছে, বাইকে করে ওরা পালিয়ে যাচ্ছে। তারপর দেখি এ দরজা খুলে ওখানে কান্না করছে, ডাক দিচ্ছে, এর মধ্যে ওরা বম মেরে চলে গেছে। ভোরের ময়দানে আতঙ্ক। গতকাল ভোরে প্রাতঃভ্রমণকারীদের ওপর হামলার ছিনতাইয়ে বাধা দিলে ছুরির কোপ, একজন জখম হন। এরপর থেকেই ময়দানে ছড়িয়েছে আতঙ্ক। যদিও এদিন চোখে পড়ার মতন ময়দানে পুলিশের টহলদারি ছিল, অবশ্য আজ প্রাতঃভ্রমণকারীদের সংখ্যা অন্য দিনের তুলনায় কিছুটা কম ছিল। বহুদিন ধরে করছি, এরকম ইনসিডেন্ট অ্যাট টাইমস হয় না তা নয়, বাট দেন আজকে অনেক বেশি সিকিউরিটি আছে সেজন্য। তো আজকে ক্রাউড অনেক কম কালকের ভয়, বাট থিংস ওয়ার কোয়াইট সেফ টুডে। কালকে পরে ইভেন আমিও আজকে এমনি লেটে বেরিয়েছি, মানে 5:30টার পর বেরিয়েছি। তো ভয় তো ডেফিনেটলি লাগে, কেন সেফটি ফার্স্ট। আমরা সব কিছু করছি আমাদের হেলথের জন্য, বাট যদি আমাদের সেফটি কনসার্ন থাকে ডেফিনেটলি ইট উইল বি আ কনসার্ন। কারণ সবাই আমরা ছেলেরা যখন সেফ নয়, তো মেয়েরা কি করে সেফ হবে, তাই না? এই ঘটনাটা যে ঘটেছে আর্লি মর্নিং ঘটেছে, 6 o'clock আই থিঙ্ক, 5:30। তো ওই সময় অলওয়েজ অনেকেই আসে প্র্যাকটিস করতে, ছেলে মেয়ে সবাই। এবারে এই সময় যদি মানে ছেলেরা সেফটি না হয়, তাহলে মেয়েরা কিভাবে সেফটি হবে? এটা একটু ভালো করে দেখা উচিত। আমি দেখছি কিছুদিন থেকে এখানে ওই যে পাত্তাখোররা আছে না, ও রেলিংতে বসে থাকে, আর ওদের থেকে আমাদের খুব ভয় লাগে, কিছু সামান চুরি করে নিয়ে যেতে পারে, কিছুও করতে পারে। আমরা চাইবো কি পুলিশ থেকে ওদেরকে বারণ করেন, এখানে না থাকলে ভালো হবে আমাদের জন্য। রেড রোডে ছিনতাইবাজের কবলে 3 প্রাতঃভ্রমণকারী, যাদের মধ্যে একজন গুরুতর জখম হয়ে SSKM হাসপাতালে গেছেন এবং তাকে চিকিৎসার পর ছেড়েও দেওয়া হয়েছে। ইতিমধ্যে ঘটনা তদন্তে 2 জন গ্রেপ্তার হয়েছে। বৃহস্পতিবার সকালে আমরা রেড রোড এলাম, সেখানে যা চিত্র তাতে দেখা যাচ্ছে প্রতিদিন যে সংখ্যায় প্রাতঃভ্রমণকারী থাকে তুলনায় আজ অনেকটাই কম। তার কারণ হিসেবে যারা রয়েছেন তাদের ব্যাখ্যা যে বুধবারে যে ঘটনা, সেই ঘটনায় অনেকেই আতঙ্কিত। ইতিমধ্যে পুলিশের তরফে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আজ সকাল থেকে রেড রোড এবং ময়দান এলাকায় পুলিশের ভ্যান টহল দিচ্ছে। এবং যারা এসেছেন সকালে তারা অনেকেই সচেতন, যারা মোবাইল নিয়ে হাতে নিয়ে তারা দৌড়তেন বা এক্সারসাইজ করতেন, তারা অনেকেই মোবাইল তাদের পকেটে রেখেছেন। অন্যদিকে তাদের দাবি, তারা যেহেতু প্রতিদিন এখানে আসে, সেক্ষেত্রে পুলিশ আরও সজাগ হোক এবং পুলিশের টহলদারি যাতে বাড়ে। ক্যামেরায় বিপুলের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, কলকাতা। দক্ষিণ 24 পরগনায় বকখালির কাছে যে ট্রলার দুর্ঘটনা ঘটেছিল, সেই ট্রলার দুর্ঘটনায় 9 মৎস্যজীবীর দেহ উদ্ধার হয়েছে। এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন 1 মৎস্যজীবী। বুধবার মধ্যরাতে ফ্রেজারগঞ্জের বালিয়াড়া থেকে দেহগুলি তোলা হয়। দুর্ঘটনাগ্রস্ত ট্রলার মা হৈমবতীর কেবিনের ভেতর আটকে ছিল দেহ। মৃত ও নিখোঁজ মৎস্যজীবীরা নামখানার হরিপুর, মহারাজগঞ্জ, পাতিবুনিয়ার বাসিন্দা। আজকের 9 জন উদ্ধার হয়েছে, একজন এখনো নিখোঁজ অবস্থায় রয়েছে। যদি এই সমস্ত পরিবারের কোনো ছেলে মেয়েরা যদি তারা পড়াশোনার ক্ষেত্রে হয়তো বাবার যে ইনকাম করতো সেই ইনকামের উপর ওদের পড়াশোনা হতো, আমি কথা দিচ্ছি বিধায়ক হিসাবে, এই এলাকারই আমি বিধায়ক, তাদের যদি তারা পড়তে চায়, তারা উচ্চশিক্ষায় যদি পড়াশোনা যেতে চায়, তাহলে তাদের যতদিন তারা পড়বে, আমি যতদিন বেঁচে থাকবো, তাদের পড়াশোনার যাবতীয় দায়িত্ব আমি গ্রহণ করব।